কুষ্টিয়া খোকসাই হেলালপুর গ্রামে মাইকেল এম রহমান ওরফে মতিন, উনি খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন। উনি গতকাল আনুমানিক রাত 10টার দিকে কুষ্টিয়া সদর হসপিটালে ব্রেন স্ট্রোক করে মারা যান। এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মাইকেল ওরফে মতিন বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কাছ থেকে বিদেশ যাওয়ার কথা বলে, বিভিন্ন প্রজেক্টের কথা বলে এবং বড় বড় লোন দেবার কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে সরজমিনে গিয়ে দেখা যায় যে বিভিন্ন পাওনাদাররা তার বাড়ির গেটের সামনে লাশটিকে আটকিয়ে রেখেছে। আটকিয়ে রাখার পরিপ্রেক্ষিতে তার স্বজনরা এক পর্যায়ে লাশটিকে ছিনিয়ে বা জোরপূর্বক বাড়ি থেকে বের করে খোকসা কমলাপুর যে কেন্দ্রীয় চার্চ রয়েছে সেখানে তার দাফন কাজ শেষ করা হয়। আমরা বিভিন্ন পাওনাদারদের কাছ থেকে বিভিন্ন বক্তব্য শুনতে পেয়েছি, যেমন কুমোরখালী জয়নাবাদ গ্রাম থেকে হেলাল উদ্দিন এসেছে। তাকে 1 কোটি টাকা লোন দেবার কথা বলে তার কাছ থেকে 14 লক্ষ টাকা নিয়েছে। এই রকম খোকসা সমসপুর গ্রাম, সন্তোষপুর গ্রামে বিভিন্ন প্রজেক্ট এবং বিদেশ যাবার কথা বলে সে টাকা নিয়েছে বলে আমাদের কাছে ভুক্তভোগীরা অভিযোগ করেছে। বিস্তারিত থাকছে ভিডিওতে। প্রবাসী আমি, মানে কোন জায়গায় বাসাটা কোন জায়গায়? বাসা হচ্ছে সমসপুর। আচ্ছা, তারপরে এবার কি হয়েছে? ওনার সাথে পরিচয় হলো কিভাবে? আপনি টাকা পান? আমার হাজবেন্ডের হয়েছে আপনার সমসপুর, হিন্দু ধর্মের, সে তার নাম হচ্ছে রাম গোসাই। মানে তাদের মাধ্যম দিয়ে এই পর্যন্ত হচ্ছে তার সাথে পরিচয় হওয়ার পরে তার সাথে অনেক মানে কথাবার্তার পরে আমার হাজবেন্ড 4 মাসের ছুটি আসার পরে 3 মাসের মাথায় তিনি এই গরুর প্রজেক্ট করার নাম করে আপনার হচ্ছে টাকা পয়সা নিয়েছে 6 লাখ। কে নিয়েছে? এম মাইকেল টাকা দিয়েছেন। 6 লাখ টাকা দিয়েছেন আপনি? 6 লাখ টাকা। কেন দিলেন আপনি? প্রজেক্ট করার জন্য। সে প্রজেক্ট হচ্ছে আইনি দেবে, সে কারণে বললো যে আপনি যে ওনাকে টাকা দিয়েছেন তার কোনো প্রমাণ আছে? তার প্রমাণ আমরা হচ্ছে ভিডিও করছি, রেকর্ডিং আছে, এইগুলাই। তিনি মানে চেক তো হচ্ছে দিয়ে নাই। আপনি বলেন। যখন প্রজেক্টটা আসবে তখন তো আপনার কাছে আমি আরো টাকা পাবো। মানে আমাদের সংস্থা 10% করে হচ্ছে আপনি যে টাকা আসবে সেই টাকার থেকে 10% করে আমরাই নেবো। তো আমরা তো আপনার হচ্ছে করবো না, চেকও দেবো না এবং স্টাম্পও করে দেবো না। সেই কারণে আমরা যতটুকু পারেছি তার হচ্ছে রেকর্ডিং করেছি এবং হচ্ছে ভিডিও করেছি, যদি বাইচান্স আমার হচ্ছে এটা না আসে। এখন তো উনি মারা গিয়েছে, এখন আপনারা কি করতে চাচ্ছেন? তার গার্জেন পক্ষ আছে, তারা কিছু হচ্ছে করা লাগবে। আচ্ছা, আমি একটা কথা বলি, আপনি যেহেতু মুসলমান তাই না, উনি হচ্ছে খ্রিস্টান, তো উনার সাথে আপনারা এভাবে কিভাবে টাকা পয়সা দিয়ে অর্থ দিয়ে কিভাবে জড়ালেন বলেন তো? অর্থ দেওয়া আমি তো সেটা বললাম, সে হচ্ছে প্রজেক্ট করতে দিছে আর সে সমস্ত তো নিয়মিত হচ্ছে যাইতো, সে তো নিয়মিত সমসপুর মনে করেন যে দুপুরের পরে সে সমসপুর যেত। আর সমসপুরে অনেকের সাথে তার হচ্ছে বন্ধুত্ব ছিল এবং আমার হাজবেন্ডের সাথেও তাদের মাধ্যম দিয়ে তার সাথে হচ্ছে এখন এক জায়গায় বন্ধুত্ব থাকার এমন কোনো বিশ্বাস সে কি বলেছে। আর সে তার তো মিষ্টি হয় এক কথায়, সে এইভাবে হচ্ছে আমার হাজবেন্ডের কাছ থেকে প্রজেক্ট করার নাম করে টাকা পয়সাগুলো নিয়েছে। আপনার হাজবেন্ডের নাম কি? আরিফ হোসেন মনি। উনি কোথায় থাকে? উনি প্রবাসী মালয়েশিয়া। কত করতে দিচ্ছেন আসলে এই বিষয়টা আপনি কি জানেন যদি বলতেন পরিবার হিসাবে? লেনদেন ওর থাকতে পারে, কিন্তু ওদের যার সাথে লেনদেন আছে, যারা লেনদেন করে তারা আর সে এই 2 পক্ষই জানাজানি করে এবং 2 পক্ষই লেনদেন করে। আমরা যে পরিবারের সদস্য হিসেবে কখনো কেউ জিজ্ঞাসা করে না যে এটা কে কি দিয়ে কি, বা আমরা তাদেরকে জানতেও পারি না। যদি মাঝে মধ্যে প্রশ্নও করি তারা এড়াই যায়, কিন্তু যখন ঘটনাটা আর এক রকম হয় তখন হয়তো একটু জানতে পারি। সুতরাং লেনদেন যেহেতু তার সাথে আর তাদের সাথে, আমাদের সাথে তার লেনদেন না, তাহলে লেনদেন তার সাথে মিটাই নেওয়া উচিত ছিল। সে যখন মারা গেছে এখন তারা কি লাশের কাছ থেকে নেবে না কিসের কাছ থেকে নেবে সেটা তো আমি বলতে পারবো না। আর আমাদের সেরকম কিছু নাই, বা তা সেই টাকা দিয়ে আমরা কিছু করিনি। আচ্ছা, যিনি মারা গেছে আপনার কি হয়? হাজবেন্ড। তিনি কিভাবে মারা গিয়েছে? স্ট্রোক করে।
এবং স্ট্রোকটা করেছে এরকম একটা যে কোনো একটা ফোন আসার পরে সে হাতের থেকে ফোনটা পড়ে যায় এবং সাথে সাথে স্ট্রোক করে। কতজন পাওনাদার আছে তা আমি বলতে পারবো না, যেহেতু আমাদের সাথে এই যোগাযোগগুলি তারা করে না। কোনো প্রমাণ চেয়েছেন যে তারা টাকা পায়, এরকম কাউকে জিজ্ঞেস করছেন যে আপনি টাকা পান? না, আমি জিজ্ঞেস করিনি এখনো পর্যন্ত। আনুমানিক কয়টার আমি দিকে? এখনো তাদের মুখোমুখি হইনি, তো প্রশ্ন করবো কি করে? আনুমানিক কয়টার দিকে? 10টা, রাত 10টা। ইসলাম শেখ, আমার বাড়ি চকরিপুর, সমসপুর ইউনিয়ন, খোকসা থানা। আমি মাইকেল এম রহমান ওরফে, যখন ও মুসলমান ছিল তখন ছিল ওর নাম মতিন। ও খ্রিস্টান হয়েছে বিগত হয়তো 20-30 বছর এমনটি হবে। তো ওর সঙ্গে আমার বছর 3 আগে ওর সঙ্গে পরিচয় হলো। এই বিথি ডেয়ারি ফার্ম প্লাস রামপদ বিশ্বাসের একটা ডেয়ারি ফার্ম ও প্রজেক্ট করে দেবে বাইরে থেকে, বিভিন্ন ওর সিস্টেমে বলছে। সেই ব্যাপারে আমি রামপদ বিশ্বাসের সঙ্গে ঘুরতাম বা মুনির সঙ্গে ঘুরতাম একসঙ্গে, ওদের সঙ্গে চলাচলের কারণে ওর সঙ্গে পরিচয় হওয়ার এক পর্যায়ে পরে বললো আমি বিদেশ যাব, অন্য দেশে যাব। ও আমাকে বললো যে আপনি তো বিদেশ যাবেন, 1 বছর ধরে ঘুরছেন, তো কী বাবদে আপনি বিদেশ যাচ্ছেন না কেন? আমি বললাম যে আসলে এটা তো ভাগ্যের ব্যাপার, ইটালিতে নুলুস্তা না উঠলে হয়তো হবে না। তো বললো এই একটা ব্যাপার হলো, আমার অস্ট্রেলিয়াতে আমার যে সমস্ত আমার লোক আছে ওরা, আমি আপনাকে 1-2 মধ্যে অস্ট্রেলিয়াতে পাঠাই দেবো। তো শর্ত একটাই যে আমাকে ওই দেশে যাওয়ার জন্য আমাকে 18 লক্ষ টাকা দিতে হবে। তো একবারে টাকাটা দেওয়া লাগবে না, আপনি অর্ধেক এই দেশ থেকে দেবেন 9 লক্ষ টাকা, আর ওখানে গিয়ে আমাকে বাদ বাকি টাকাটা কাজ করে দিবেন। বেশ, এই সুবাদে আমি বললাম যে তাইলে আপনি যে আমাকে মানে আমার থেকে টাকা নেবেন, এটার প্রুফ কি, কোথায়? সে আমাকে বললো আপনি স্ট্যাম্পে লিখে নেবেন, স্ট্যাম্পে শর্ত থাকবে, চুক্তি থাকবে, সে আমাকে চেক দেবে। কিন্তু আমি যে তাকে ওই দেশে গিয়ে 9 লক্ষ টাকা দেবো, সেই টাকার হচ্ছে আমাকে চেক দিতে হবে অগ্রিম, আমি ওখানে গিয়ে যদি টাকা না দিই। এই সুবাদে অনেক সিস্টেম করেও আমার থেকে প্রথমে আমিও স্ট্যাম্প করলাম, স্ট্যাম্প আছে, চেকও আমাকে 8 লক্ষ, আমার থেকে 9 লক্ষ টাকা নিল এবং বলল 1 লক্ষ টাকার কিন্তু কোনো ডকুমেন্টস হবে না। আমি বললাম কেন? আমি আপনাকে 1 লক্ষ টাকা দেবো, ডকুমেন্টস হবে না কেন? সে বললো 1 লক্ষ টাকার ডকুমেন্টস হবে না এই কারণে, এটা হচ্ছে ওই আনুষঙ্গিক পেপার হাবি করবো, এই জন্য আপনার হচ্ছে এটার কোনো ডকুমেন্টস হবে না। তো এক পর্যায়ে আমাকে বললো যে আপনার শর্ত সাপেক্ষে 6 মাসের মধ্যে সে আমাকে বিদেশ নিয়ে যাবে। কিন্তু কোনো এক পর্যায়ে দেখা গেলো আমার থেকে ও সিস্টেম করে এই ইনভাইটেশন লেটার আসবে, 3 লাখ টাকা না দিলে হচ্ছে না। এবার এক পর্যায়ে বললো ইয়ার টিকিট বুকিং না দিলে হচ্ছে না, আমার থেকে 2 লাখ টাকা দিতে হবে। এরকম করে সিস্টেম করে ও আমাকে 2 মাসের মধ্যে আমার কাছ থেকে 9 লক্ষ টাকা নিয়ে দিল। ও মেয়ে বিয়ে দিল, 2,40,000 টাকা আমার থেকে নিল। সাক্ষী সবই আছে, বা ব্যাংকের মাধ্যমে আমি টাকা দিছি, ওর হাতে দিছি, সেগুলা সবই লিখিত আছে। সব মিলে আপনি কত লাখ টাকা দিয়েছেন? আমি ওকে নগদ হ্যান্ড ক্যাশ দিছি 9.5 লক্ষ টাকা, 50,000 টাকার কোনো ইয়ে নাই। স্ট্যাম্প আর আছে যে কি আপনার কাছে আছে? আমাকে হচ্ছে ও আমার থেকে যে স্ট্যাম্পগুলো নেয়, আমার এবং আমার স্ত্রীর স্ট্যাম্প নেয়, আর ও আমাকে 8 লক্ষ টাকার চেক দেয়। এবং সেই চেক যখন টাইম অতিবাহিত হয়ে যায়, আমাকে নিতেও পারি নাই, আমাকে টাকাও দিচ্ছে না, তখন আমরা স্থানীয় বেশ কিছু লোকের জানাই, এবং মেম্বার ছিল এই ওয়ার্ডের মেম্বার, পার্শ্ববর্তী মেম্বার ছিল, আরও কয়েকজন লোক ছিল, তারা ঘরোয়াভাবে বৈঠক করে এবং বলে যে ঠিক আছে আপনার টাকা, বিভিন্নভাবে কর্তন করে আমাকে বলে 6,50,000 টাকা আপনাকে দিয়ে দেওয়া হবে, তবে 2 মাসের মধ্যে। এই সামনের মাসে দেবো 3,25,000 টাকা, তারপরের মাসে দেবো 3,25,000 টাকা। সেই সুবাদে আবার নতুন করে স্ট্যাম্প করা হয় এবং তার ওয়াইফ টাইপ সহ সিগনেচার করে। এই অবস্থা। আমি উপজেলা টিওনো সাহেবের কাছে অভিযোগ করি, এটা তার প্রথম পেপারস। আমি অভিযোগ করি, এটা তার দ্বিতীয় পেপার। তারপরে আমি খোকসা থানাতে অভিযোগ করেছি, সেটার পেপারস আমার কাছে নেই, এবং টাকা লেনদেন চুক্তির এই যে পেপারস, এই যে এখানে বাদশা মেম্বার, বিপ্লব হোসেন, টিটু মেম্বার, আর উনার স্ত্রী সনিকা সিসিম সই। এই যে আমাকে যে 8 লক্ষ টাকা চেক দিয়েছিল, এটা হচ্ছে 6 লক্ষ টাকা, এটা হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের চেক 6 লক্ষ টাকা, এবং 2 লক্ষ টাকা, না এটা হচ্ছে সিটি ব্যাংকের চেক 6 লক্ষ টাকা, আর এটা হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের 2 লক্ষ টাকার চেক দিছিল। পরবর্তীতে আমি ব্যাংকে ডিজনার করতে গেলে শোনা যায়, মানে ব্যাংক অফিসার আমাকে জানায় যে এটা হচ্ছে অনেক আগেই ক্লোজ করে দিয়েছে অ্যাকাউন্ট। আমি তাকে জানাই বিষয়টা, বললো যে সমস্যা নেই, ব্যাংক ক্লোজ করে দিয়েছে, তাই কি আমি আপনার টাকা দিচ্ছি। এবং আমি তাকে যে চেক দিই, আমার 1,50,000 টাকা আমার চেক, 1,50,000 টাকা আমার চেক, এবং আমার স্ত্রীর 4 লক্ষ টাকার চেক। পরবর্তীতে শুনি নাকি ও আমার টাকাও দিই নাই, ও আবার আমার নামে নাকি আবার সেই উকিল নোটিশ পাঠাইছে যে আমার কাছে সে এতগুলো টাকা পাবে।
আসলে কি করণীয়? এখন মারা গেছে তার সে ওই সময় আমাদের এই যে উল্লেখ আছে যে আমি আমার অবর্তমানে আমার যে প্রপার্টি আছে, আমার বাড়ি আছে, আমার সম্পদ আছে, এগুলো আমার বউ ছেলে মেয়ে যদি অস্বীকার করে এগুলা আইনি ব্যবস্থায় বা আপনারা এটা নিতে পারবেন, সে ব্যবস্থা আমরা চাচ্ছি। যে এর একটা তারও ছোট ছোট বাচ্চা আছে, মানবিক দিক থেকে আমরাও তার দিকেও চিন্তা করছি যাতে আমরা কেউই না ঠকি, সে ব্যাপারে আসলে যারা আছে আমরা চাই যে এর একটা সঠিক সুরাহা হোক। কুষ্টিয়া কুমারখালী থানায় জয়নাবাদ লালন শাহর পিছনে আমার বাড়ি। আমার প্রতিষ্ঠান হচ্ছে কুষ্টিয়া বড় স্টেশন রোডে 60 পয়েন্ট আমার প্রতিষ্ঠানের নাম গার্মেন্টস। তো ওইখানে সে বিভিন্ন সময় যাতায়াতের পরে আমাকে আমি ব্যাংকে থেকে লোন নেওয়ার জন্য প্রসেস করি। তারপরে উনি জানার পরে আমাকে বলে ওইখানে তো আমি মুসলমান থেকে খ্রিস্টান কনভার্ট হয়েছে, আমাকে এনজিও থেকে লোন দেওয়ার আমাদের সংস্থা আছে, আমরা এটা বিভিন্ন জায়গায় সহযোগিতা করে থাকি। তো আমাদেরকে নিয়ে আসে, আমাদেরকে একটা প্রজেক্টর নিয়ে দেখায় যে আমরা এখানে প্রজেক্ট করতেছি। দেখানোর পরে আমাকে বিভিন্ন এই এনজিওর যে এইগুলো প্রসেসিং করার পরে আমার কাছ থেকে 10 লাখ টাকা নেয়। 10 লাখ টাকা নেওয়ার পর সঞ্চয় 1 কোটি টাকার এগেনস্টে 10 লাখ টাকা 1 কোটি টাকার আমার চেকও দেয়, সেটাও আমার কাছে আছে। 10 লাখ টাকা দিলে 1 পরে 1 কোটি টাকা দিয়ে সব প্রসেসিং করার পর আমি আর হচ্ছে ওই 1 কোটি টাকার লোন, তো এটা একটা তার প্রতারণা। সে এটা করে আমার কাছ থেকে নিয়েছে, আমাকে শুধু একটা মোটরসাইকেল দিচ্ছে আর ফ্রিজটা 20,000, একটা ফ্রিজ আমার এখানে পাঠাইছে 25,000 টাকা দাম ধরে। ওটা 20,000 টাকা অন্য দাম বলছিলাম, নিতে চাইনি, সে জোর করে আমার এই জায়গা 25,000 টাকা ও দাম ধরে মোট 1 লাখ টাকা আমি। এই বিষয়ে কি খোকসা থানা প্রশাসনকে আপনারা জানিয়েছেন যে আমার সাথে এরকম প্রতারণা হয়েছে? হ্যাঁ, খোকসা থানা আমি অভিযোগ করি। অভিযোগ করলে পরে খোকসার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনন্দ জাহেদ সাহেব ওনাকে ডাকলে পরে ওনার স্ত্রী নিয়ে প্রথমেই যায় হচ্ছে প্রশাসনকে একটাই করে ফেলে যে আমার তার ওয়াইফ পরিচয় দেয় যে অ্যাডিশনাল ডিআইজি পলয় সাহেব হচ্ছে তার বোন আমি। তো এটাতে আসলে আমি যতটুকু সহযোগিতা পাওয়ার কথা পুলিশ থেকে আমি সেটা পাইনি। ওনারা আমাকে পুলিশ বলছে যে আমি তাকে কিছু বললে আমার উপর থেকে আসবে, কিন্তু সে এই প্রতারণা করে বিভিন্ন জনের কাছ থেকে আমি জানতে পেরেছি টাকা নিচে কাউকে দিতে যাওয়ার কথা বলে, কাউকে ফার্ম করে দেওয়ার কথা বলে। আমি যেরকম ভুক্ত এরকম অনেকেই আছে। আমার যে অফিসার ছিলেন এএসআই দেলোয়ার সাহেবকে আমি ফোন করেছিলাম। দেলোয়ার সাহেব বলছে আমাদের কাছে এখনও ওনারা আসেন নাই, আসলে আমরা ব্যবস্থা নিব। বিষয়টা আমি দেখছি, তবে আপাতত আমাদের সাথে তাদের যে গার্জিয়ান তারা একটা সুরাহা না করা পর্যন্ত লাশ আপাতত এখানে থাকবে। ওসি মাইনুল সাহেবের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল কুষ্টিয়া, উনি একটা সাক্ষী দিতে গিয়েছিলেন, ওইখানে তার সাথে আমার পরিচয় হয়। পরিচয়ের ঘটনাটা আমি তাকে বলি যে সে হচ্ছে হাসপাতালে আছে, করণীয় কি, উনি বলছে যে আসেন দেখি উনি তার। আচ্ছা, আমরা এখানে যারা পাওনাদার আছে তারা কিভাবে এই টাকাটা পেতে পারি, আমাদেরকে সেই ডকুমেন্টস দিয়ে তার লাশটা কিন্তু 4,39,000 টাকার স্টাম্প এবং আমার কাছে একটা চেক আছে, আমি চেকটা আনি নাই। সব মিলায়ে 10 লাখের মতো। এখান থেকে আমাকে একটা মোটরসাইকেল উনি লিখিতভাবেই দিয়েছেন, আর একটা ফ্রিজ 25,000 টাকা দাম ধরে, আর থানার মাধ্যমে আমাকে 40,000 টাকা দিয়েছিলেন। এই টাকাটা আমি পেয়েছি। টাকার একটা 6 লাখের মধ্যে 1,40,000 টাকা একটা বুঝ পেয়েছেন আপনি? 10 লাখ, সরি 10 লাখের মধ্যে। ঠিক আছে।